হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম। দেখা যায় আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। প্যাথোফিজিওলজি এন্ড সিস্টেমিক প্যাথোলজি অফ ফিশ। প্যাথোফিজিওলজি হচ্ছে যে ফিজিওলজিক্যাল বিষয়গুলো, ফিজিওলজিতে বুঝো বডি সম্পর্কিত আমাদের যে কার্যকলাপগুলো বডিতে সংরক্ষিত মানে সংঘটিত হয়, সেটা হচ্ছে ফিজিওলজি। আর প্যাথোফিজিওলজি হচ্ছে এই ফিজিওলজির সাথে সম্পর্কিত যে প্যাথোলজি বা যে রোগগুলো তৈরি হয় বা যে সিস্টেমগুলো আমাদের সাথে ইনভলভ, সেগুলো হচ্ছে প্যাথোফিজিওলজির অন্তর্ভুক্ত। আর সিস্টেমিক প্যাথোলজি অফ ফিশ, সিস্টেমিক তো মানে পড়াইছিলাম টার্মিনোলজি, মনে আছে? সিস্টেমিক, হোয়াট ইজ সিস্টেমিক মনে আছে? কে বলতে পারবে সিস্টেমিক কাকে বলে? সিস্টেমিক ইনফেকশন অথবা সিস্টেমিক প্যাথোলজি। জি ম্যাম। বডি যখন কোন সিস্টেমের মাধ্যমে কোন ইনফেকশন হয় বডিতে, হ্যাঁ, যেমন এবং ওই যেমন ম্যাম যদি ব্লাড করোনা ভাইরাসের কথা বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, মানে সেটা যে কোনো সিস্টেম, যেমন ব্লাড সিস্টেম একটা, অথবা হচ্ছে যদি আমাদের পরিপাকতন্ত্র যেটা ইন্টেস্টিনাল সিস্টেম, সেটা একটা হতে পারে, অথবা হচ্ছে নার্ভাস সিস্টেম যেটা, অথবা রেসপিরেটরি সিস্টেম, যে কোনো সিস্টেমের মাধ্যমে যে ডিজিজটা ছড়ে বা হয়, সেটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। তো প্যাথোজেন তো কাকে বলে আমরা তো জানি, হোয়াট ইজ প্যাথোজেন্স, আমরা পড়েছি আগে। সাধারণত প্যাথোজেন কয় রকমের হয়? দুই রকমের প্যাথোজেন হয়, একটা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন, একটা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। অব্লিগেট প্যাথোজেন কোনগুলো? যে প্যাথোজেন গুলো ডিজিজ তৈরির জন্য হচ্ছে কি organism which will cause disease because of the mere presence in the culture system is said to be obligate pathogen। যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, কোন একটা কালচার সিস্টেমে ডিজিজ তৈরির জন্য যে প্যাথোজেন গুলো প্রেজেন্ট থাকা হচ্ছে ম্যান্ডেটরি, তাদেরকে বলা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। আর অপরচুনিস্টিক প্যাথোজেন কি? অপরচুনিস্টিক প্যাথোজেন হচ্ছে সাধারণত হচ্ছে ডিজিজ তৈরির জন্য যে প্যাথোজেন গুলার কোন একটা সিস্টেমে বা কোন একটা এরিয়াতে থাকার প্রয়োজন নাই, কিন্তু যদি থাকে তারা রোগকে বৃদ্ধি করতে বা রোগকে তৈরি করতে সাহায্য করতে পারে। তারা এই ধরনের প্যাথোজেন গুলো হচ্ছে ম্যান্ডেটরি না। আমরা যে ইনফেকশন পড়েছিলাম, প্রাইমারি ইনফেকশন এবং সেকেন্ডারি ইনফেকশন। প্রাইমারি ইনফেকশন কিন্তু হয় হচ্ছে যে প্যাথোজেন দ্বারা, সাধারণত যে প্যাথোজেন গুলো হচ্ছে প্রথমে রোগ তৈরি করে, সেটা হচ্ছে অনেকটা অব্লিগেট প্যাথোজেনের ভিতরে পড়ে। আর সেকেন্ডারি ইনফেকশন যেগুলো করে, সেটা হচ্ছে অনেক সময় অপরচুনিস্টিক প্যাথোজেন গুলোই থাকে। দেখা যাচ্ছে তারা হয়তো ইনভায়রনমেন্টে ঘুরে বেড়াচ্ছে, তাদের রোগ তৈরির জন্য প্রয়োজন নাই, কিন্তু সুইটেবল পরিবেশ পেয়ে তারা হচ্ছে ওই রোগটাকে বৃদ্ধি করতেছে, সেগুলোকে বলা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। ম্যাম একটু ফাস্ট হয়ে যাচ্ছে, যদি একটু আস্তে বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অব্লিগেট প্যাথোজেন তো বুঝতে পারছো, যে প্যাথোজেন গুলো হচ্ছে কোনো কালচার সিস্টেমে বা কোনো এরিয়াতে হচ্ছে রোগ তৈরির জন্য উপস্থিত, প্রেজেন্স থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি, মাস্ট বি। তারা যদি না থাকে তাহলে রোগ হবে না, রোগ তৈরি হবে না, সেটা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। আর অপরচুনিটি প্যাথোজেন হচ্ছে ওই প্যাথোজেনগুলো, যে প্যাথোজেনগুলো এনভায়রনমেন্টে থাকলেও তাদের কোনো ভূমিকা নেয় রোগ তৈরিতে, যদি থাকে, যখন অব্লিগেট প্যাথোজেন রোগ তৈরি করে, তখন অপরচুনিটি প্যাথোজেন কি করে, সেই রোগটাকে তাড়াতাড়ি হতে অথবা হচ্ছে বৃদ্ধি করতে সাহায্য করে। তাদের থাকাটা কোনো ম্যান্ডেটরি না, প্রয়োজন নেই। তারা যদি থাকে তাহলেও কোনো সমস্যা থাকলে অবশ্যই সমস্যা আছে, কারণ রোগটা বৃদ্ধি পাবে। যদি না থাকে তাহলে তাও কোনো সমস্যা নাই, রোগটা হবেই, কারণ হচ্ছে যে অব্লিগেট প্যাথোজেনটা ওই এনভায়রনমেন্টের ভিতরে আছে। ঠিক আছে, হয়তো বা কোনো একটা এনভায়রনমেন্টের ভিতরে অব্লিগেট প্যাথোজেনটা নাই, কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিস্টিক প্যাথোজেন আছে, কিন্তু ওই রোগটা তৈরি হবে না, কারণ যে হচ্ছে মেইন হুতা, নাটের গুরু যিনি, সেই প্যাথোজেনটা সেখানে হচ্ছে অ্যাবসেন্ট, সেটাকে বলা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন্স।
যেমন কি হচ্ছে অব্লিগেট প্যাথোজেনের মধ্যে বলা হচ্ছে অ্যারোমোনাস স্যালমোনেলিসিডা, এটা কিন্তু এরা একটা রোগী তৈরি করে, সেটার নাম হচ্ছে ফিরানকুলোসিস। অ্যারোমোনাস যে রোগটা তৈরি করে মাছের ভিতরে সেটা হচ্ছে ফিরানকুলোসিস ডিজিজ, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুব কমন একটা ডিজিজ ইন অল ওভার দ্য কান্ট্রি। আর অপরচুনিস্টিক প্যাথোজেনের বলা হচ্ছে এখানে বিব্রিও স্পেসিস ইন শিম্পস, বিব্রিও প্রচুর পরিমাণ থাকে, ওয়াটারের ভিতরে থাকে, কিন্তু তারা সবসময় ডিজিজ তৈরি করে না। যখন হচ্ছে অন্য একটা প্যাথোজেন অব্লিগেট প্যাথোজেন ডিজিজ তৈরি করে তখন বিব্রিও যায় ওইখানকার সুবিধাটা নিয়ে তারাও একটা রোগ তৈরি করে, কিন্তু তারা তাদের সেই রোগ তৈরি করার জন্য তাদের ম্যান্ডেটরি কোনো প্রয়োজন নাই সেখানে থাকার জন্য। অথবা যদি কোনো বিব্রিও যদি কন্ডিশনটা খুব ফেভারেবল হয় তখন হচ্ছে তারা বডিতে শিম্পের বডিতে যায় রোগ তৈরি করতে পারে। ঠিক এমনই হচ্ছে অ্যারোমোনাস হাইড্রোফিলা, এটা ওয়াটারের ভিতর থাকে, তারা সাধারণত রোগ তৈরি করতে পারে না, যখন তাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন সুইটেবল হয় তখন তারা রোগ তৈরি করতে পারে। জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম অথবা হচ্ছে যদি বলি আমরা গ্যাস বলে, জিএএস গ্যাস। জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমটা কি? আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করতেছি অথবা হচ্ছে এর আগে গত ক্লাসে পড়াইছিলাম না তোমাদের তিনটা স্টেজ, ডিজিজ তৈরির তিনটা স্টেজ হয়। এই তিনটা স্টেজটাকে যখন একটা এনভায়রনমেন্টের ভিতরে ফিশ বসবাস করতেছে, তারা কি সাধারণ অবস্থায় থাকতেছে, সাধারণ লিভিং লাইফ লিড করতেছে, তাদের কোনো প্রবলেম নাই। যখন তাদের ভিতরে স্ট্রেস আসবে অথবা স্ট্রেসার্স গুলো আসবে, স্ট্রেস হচ্ছে কি একটা হচ্ছে অ্যাবনর্মাল সিচুয়েশন অফ দি এনভায়রনমেন্ট, আর স্ট্রেসার্স হচ্ছে ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোকে বলা হচ্ছে স্ট্রেসার্স। ধর এনভায়রনমেন্টে আসবে তো বডির ভিতরে যে মাছের একটা ইমিউনিটি থাকবে, সেই ইমিউনিটিকে ব্যবহার করে একটা সার্টেন সময় পর্যন্ত তারা ভালো থাকবে, যুদ্ধ করতে থাকবে, তারা কিন্তু সহজেই স্ট্রেসের কাছে বা স্ট্রেসের কাছে কিন্তু মাথা নত করবে না। একটা সার্টেন একটা সময় পর্যন্ত তাদের যত ইমিউনিটি বা ইমিউনি রেসপন্স যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে তারা হচ্ছে ভালো থাকার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত তারা এনভায়রনমেন্টাল স্ট্রেসের কাছে মাথা নত না করবে ততক্ষণ তারা হচ্ছে জেনারেল লাইফ লিড করবে। কিন্তু কন্টিনিউয়াসলি সেই স্ট্রেসের গুলো যদি না সরানো হয় সেখান থেকে কি করবে, যুদ্ধ করতে 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 একসময় তারা তাদের যত এনার্জি আছে, যত ইমিউনি রেসপন্সিবল যতগুলো সেল আছে বা তাদের যে বডির যে ইমিউনিটি আছে সেটাকে একসময় ফেল করবে, কারণ তাদের হচ্ছে এনার্জি লস হয়ে গেছে। এই সময়টা পর্যন্ত যখন তাদের এনার্জিটা লস হয়ে গেল, এই সময় পর্যন্ত তারা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন করেছে। যখনই লস করে তারা হচ্ছে কি দুর্বল হয়ে গেল তখনটাকে বলা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। বুঝতে পারছো জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমটা কাকে বলে? এটা কিন্তু সামনে যখন ক্লাসে আসবো আমি এই জিনিসগুলো কিন্তু এই কথাগুলো কিন্তু চলে আসবে, জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম কথাগুলোটা গ্যাস আকারেই চলে আসবে। The change which occurs in response to environmental stress are termed as general adaptation syndrome, by which animals tries to adapt to its original condition. যতক্ষণ পর্যন্ত এনভায়রনমেন্টাল স্ট্রেসের ভিতরে এনিম্যাল ফাইট করবে তাদেরকে জেনারেল রাখার জন্য, ওই সময়টা পর্যন্ত বলা হবে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। যখন তারা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমটা হচ্ছে পার করে ফেলবে তখন তারা হচ্ছে কি তারা ডিজিজ বা উইক স্টেজগুলোতে হচ্ছে প্রবেশ করবে। এই জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমটা সাধারণত হচ্ছে তিনটা ফেজে হয়, 3 ফেজে হয়। একটা হচ্ছে অ্যালার্ম রিঅ্যাকশন, স্টেজ অফ রেসিস্ট্যান্স, স্টেজ অফ এক্সজস্টন। অ্যালার্ম রিঅ্যাকশনটা কি, যখন হচ্ছে কোনো ওয়াটার কোয়ালিটি চেঞ্জ হবে, দিস ইজ ডিউ টু ফিজিক্যাল রেসপন্স অফ দি এনিম্যাল টু স্ট্রেসর। যখন হচ্ছে কোনো এনভায়রনমেন্টাল কন্ডিশনে যখন প্যারামিটারগুলো চেঞ্জ হতে থাকবে তখন হচ্ছে ফিশে একটা অ্যালার্ম, যেমন হচ্ছে আমাদের কি হয় যদি কোথাও আমাদের অক্সিজেনের সরবরাহ ঘাটতি হয় তখন কি হয়, তখন প্রথমে একটা কেমন জানি আমরা মানে শ্বাস কিন্তু আমরা নিতে পারবো কিন্তু শ্বাস নিতে আমাদের কষ্ট হতে থাকবে, ওটাকে বলা হচ্ছে অ্যালার্ম রিঅ্যাকশন। আমরা বুঝতেছি যে অক্সিজেন কমে আসতেছে, তার মানে এটা অ্যালার্ম দিচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি হচ্ছে এই অক্সিজেনটাকে সাপ্লাই কন্টিনিউ করতে হবে, না হলে এটা হচ্ছে আরো সিভিয়ার পর্যায়ে চলে যাবে। ঠিক মাছের ক্ষেত্রে যখন হচ্ছে টেম্পারেচার বাড়তে থাকবে অথবা ডিজেল অক্সিজেন কমতে থাকবে অথবা পিএইচ এর চেঞ্জ হবে তখন হচ্ছে তারা ফিজিক্যালি একটা হচ্ছে রিঅ্যাকশন অনুভব করবে, সেটাকে বলা হচ্ছে অ্যালার্ম রিঅ্যাকশন। Animal escape due to the external stimuli, হ্যান্ডলিং, নেটিং, চেঞ্জিং ইন ফিজিওলজি। যে বিভিন্ন ধরনের যে এটা একটা এক্সাম্পল বলা হচ্ছে যখন হ্যান্ডলিং করা হয় মাছকে কি করা হয়, পানির মধ্যে আমরা যখন হ্যান্ডলিং করি বা নেটিং করি তখন কি হয়, তাদের হচ্ছে ফিজিওলজি চেঞ্জ হয়। যদি হচ্ছে ডিও রিডিউস সিগনিফিকেন্টলি, যদি হচ্ছে ডিজেল অক্সিজেন দ্রুত কমে যায় তখন হচ্ছে তারা একটা ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ অনুভব করে। এবং অ্যান্ড অ্যানিমেল কামস টু দি সারফেস, তখন মাছগুলো হচ্ছে পানির উপরে চলে আসে, এটাকে কি বলা হচ্ছে অ্যালার্ম রিঅ্যাকশন। মাছগুলো যখন উপরে চলে আসছে মাছগুলো কিন্তু তখনও সার্ভাইভ করতেছে, পানির উপরে চলে এসে গ্যাসপিং করতেছে কিন্তু তারা সার্ভাইভ করতেছে কিন্তু তখনও,
কিন্তু এটা হচ্ছে অ্যালার্ম দিচ্ছে যে এটা একটা কিছু একটা হয়েছে, ডিজেল অক্সিজেন কমে গেছে, যার জন্য হচ্ছে মাছগুলো হচ্ছে উপরে চলে আসছে, অথবা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ হতে পারে, পিএইচ অথবা অন্য কোনো ইয়ের চেঞ্জ হলে মাছ কি করবে, কোনো একটা কর্নারে এসে এগ্রিগেট হবে। এটা হচ্ছে অ্যালার্ম রিঅ্যাকশন। স্টেজ অফ রেসিস্ট্যান্স, যেটা বলছে যে একটা সার্টেন একটা সময় পর্যন্ত হচ্ছে ওরা হচ্ছে রেসিস্ট্যান্স হবে ওই অ্যালার্ম কন্ডিশনটাকে। ডিউরিং দিস পিরিয়ড অ্যাডাপ্টেশন টু অ্যাসিড হোমিওস্টেসিস আন্ডার দ্য চেঞ্জ সার্কামস্টেন্স টেকস প্লেস। যতক্ষণ পর্যন্ত ওই চেঞ্জ কন্টিনিউ হবে মাছ রেসিস্ট্যান্স করতে থাকবে, ফিশ রেসিস্ট্যান্স করতে থাকবে একটা সার্টেন সময় পর্যন্ত। এটাকে বলা হচ্ছে স্টেজ অফ রেসিস্ট্যান্স। তাদের যত এনার্জি আছে, তাদের যত শক্তি আছে, সকল শক্তি খরচ করে তারা রেসিস্ট্যান্স কন্টিনিউ করবে। দেন স্টেজ অফ এক্সজস্টন, একটা সার্টেন সময় পরে যখন হচ্ছে তাদের হোমিওস্টেসিস, মানে কি হোমিওস্টেসিস, ইকোলজিতে পড়ো নাই তোমরা হোমিওস্টেসিস? ম্যাম পরিবেশের তাপমাত্রার সাথে শরীরের তাপমাত্রা মানিয়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পরিবেশের তাপমাত্রার সাথে শরীরের তাপমাত্রা মানিয়ে নেওয়া। এটা মানে শুধু তাপমাত্রা না, যে কোনো প্যারামিটারের ক্ষেত্রে হতে পারে। যদি এমন হতে পারে ডিজেল অক্সিজেন বা পিএইচ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে নিজেদের তাপমাত্রা মানিয়ে নেওয়া। তাপমাত্রা কি হয়, তাপমাত্রা কম বেশি হলে কি হয়, এনার্জি লস কেমন হয়, তাপমাত্রার সাথে একটা এনার্জির একটা থাকে না, ব্যাপার থাকে না? ম্যাম জি ম্যাম। প্রতি 10 ডিগ্রিতে ম্যাম তাপমাত্রার সাথে, হ্যাঁ বলো। চেঞ্জ ছিল, ভুলে গেছি। হ্যাঁ প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে মেটাবলিক ম্যাম প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য 10 গুণ বেড়ে যায় মেটাবলিক রেট। হ্যাঁ, মেটাবলিক রেট বেড়ে গেলে তখন কি হয়, তখন হচ্ছে এনার্জি লসটা বেশি হয়। তখন ফিশ কি করে, ওই মেটাবলিজমটা কম করে, তারা এনার্জিটা লস কম করে, টেম্পারেচারটা লস কম করে, তারা কি করে তখন নিজেদেরকে ওই এনভায়রনমেন্টের সাথে হচ্ছে অ্যাডাপ্টেশন করে। সেটাকে বলা হচ্ছে হোমিওস্টেটিস। টেম্পারেচার যে চেঞ্জটাকে তারা মানিয়ে নিচ্ছে সেটাকে হোমিওস্টেটিস বলে। যখন কি হলো স্টেজ অফ এক্সজস্টনে কি হবে, এই যখন হোমিওস্টেটিসটা তারা আর মেনটেন করতে পারছে না, when the animal is unable to achieve homeostasis, কারণ তাদের তো এনার্জি লসের একটা লিমিটেশন থাকবে। একটা সার্টেন সময় পর্যন্ত ওরা নিজেদেরকে ওই অ্যাবনর্মাল যে এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকবে সেটার সাথে নিজেদেরকে আর মানিয়ে নিতে পারবে না, তখন হচ্ছে ফিশ এক্সজস্টন কন্ডিশনে থাকবে। এই তিনটে স্টেজের মধ্যে হচ্ছে ওরা হচ্ছে গ্যাস অথবা জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমটা মেনটেন করে। যখন কি তারপরে কি গত ক্লাসে পড়াইছিলাম ডিজিজ কখন তৈরি হবে, যখন হচ্ছে এই তিনটা স্টেজই ওরা পার করে ফেলবে। এই তিনটা স্টেজ কি, স্টেজ অফ অ্যালার্ম, স্টেজ অফ রেসিস্ট্যান্স, স্টেজ অফ এক্সজস্টন, তিনটা স্টেজে যখন পার করে ফেলবে তখন হচ্ছে ওরা কি হবে, ফিশ উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ইমিউনিটি ফল করছে, দুর্বল হয়ে যাবে। তখনই কিন্তু ইনফেকশনটা স্টার্ট হবে, কারণ তখন প্যাথোজেন সহজেই সুবিধা নিতে পারবে যে মাছ দুর্বল হয়ে গেছে, সহজেই ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, অথবা হচ্ছে প্যারাসাইট হোক, যারাই হোক, অতি সহজে মাছটাকে তারা অ্যাটাক করতে পারবে। তখন হচ্ছে কি ইনফেকশন স্টার্ট হবে। তারপরে কি গ্রাজুয়ালি কিভাবে ডিজিজ হয়, লাস্ট ক্লাসে আমরা তিনটা স্টেজে ডিজিজ তৈরি হয় সেটা হচ্ছে আমরা দেখেছি। আর ডিজিজ তৈরির আগে যে ফিশ চেষ্টা করে নিজেদেরকে মানিয়ে নিতে, সেটাকে বলা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। প্রোডাকশন অফ গ্যাস, এই জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমগুলো কিভাবে তৈরি হয়, দি চেঞ্জ অকারিং ডিউরিং দ্য গ্যাস আর নন স্পেসিফিক। এই যে গ্যাসগুলো তৈরি হয় এটা হচ্ছে নন স্পেসিফিক, নাইদার স্পেসিফিক নর স্টেজ স্পেসিফিক। যখন ওরা হচ্ছে একটা এনভায়রনমেন্টের ভিতরে যখন হচ্ছে প্যারামিটার চেঞ্জ হয়, এটা হতে পারে টেম্পারেচার হতে পারে, ডিজেল অক্সিজেন হতে পারে, অথবা পিএইচ, এমনে যে কোনো কিছু, এনি ফ্যাক্টর চেঞ্জ হতে পারে। এবং এগুলো হচ্ছে ফিশ যখন এটার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা কিন্তু নন স্পেসিফিক, এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই। হয়তো তোমার কি হয়েছে, ডিজেল অক্সিজেন চেঞ্জ হচ্ছে, ফিশ কিন্তু কি করবে, মেটাবলিক রেট কমাই দিবে, মেটাবলিজম কমাই দিয়ে কি করবে, ওরা খাওয়া দাওয়া কম করবে। খাওয়া দাওয়া করলে কম করলে কি হবে, খাওয়া দাওয়া কম করলে হচ্ছে মেটাবলিজমটা কমে যাবে, টেম্পারেচারের লসটা কমে যাবে, এনার্জি লসটা কমে যাবে। এটা কিন্তু ডিজেল অক্সিজেন কমলেও হচ্ছে, অথবা অ্যামোনিয়া যদি কোনো চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে, অথবা হচ্ছে পিএইচ এর যদি কোনো চেঞ্জ হয় সেটাই হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম কাজই করতেছে মাছ। এখানে কিন্তু কোনো স্পেসিফিক নাই যে ডিজেল অক্সিজেন কমে গেলে মাছ খাওয়া বন্ধ করে দিবে, আবার হচ্ছে কি অন্য কিছু হলে অন্যটা, এরকম কিন্তু কিছু না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম জিনিস হচ্ছে, কোনোটাই স্পেসিফিক নাই। সেটাকেই বলতেছে হচ্ছে নট স্ট্রেসর স্পেসিফিক। এটা কোনো স্ট্রেসর স্পেসিফিক না, সবকিছুর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে। এবং হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম, এই যে স্ট্রেসর প্রভোকস সিমিলার রেসপন্স ইন হায়ার অ্যান্ড লোয়ার ভার্টিব্রেটস। প্রত্যেক ক্ষেত্রে, শুধু মাছ না, যে কোনো অ্যানিমেলই, আমাদেরও ক্ষেত্রেও যদি রোগ হয়, কি হয়, জ্বর হলে আমরা কি করবো, খাওয়া বন্ধ করে দিই, অথবা হচ্ছে পেটের অসুখ হলেও খাওয়া বন্ধ করে দিই, অথবা এর চেয়ে যদি অন্য ডিজিজ হয় কি হয়, খাওয়া বন্ধ করে দিলাম। অনেক সময় হাঁটা চলা বন্ধ করে দিলাম নিজেদেরকে মুভমেন্ট বা এনার্জি লস কম করার জন্য।
একই রকমের সিনড্রোম গুলো, জেনারেল অ্যাডাপটেশন সিনড্রোম গুলো হচ্ছে সাধারণত হচ্ছে একই রকম হয় সব রকমের ডিজিজের ক্ষেত্রে। অ্যাডাপটেশন অফ অ্যানিমেল ইন গ্যাস, এই অ্যানিমেল এই গ্যাসের জন্য এই জেনারেল অ্যাডাপটেশন সিনড্রোমের সাথে মানিয়ে নেওয়ার জন্য ফিজিওলজিক্যাল কতগুলো কাজ করে। সেখানে হচ্ছে কি আমাদের যে কি বলবো হরমোনাল কিছু চেঞ্জ হয়, নার্ভাস সিস্টেমের কিছু রিয়েকশন হয়, দেন হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাস আছে, যেটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, তাদের কিছু কিছু রেসপন্স হয়। সেই রেসপন্স গুলো তারা হচ্ছে জেনারেল অ্যাডাপটেশন সিনড্রোমের জন্য করে। এখানে লেখা আছে, তোমরা পড়বা, আমি সামনে আর যাব না। আমি আজকে 2টা লেকচার তোমাদের একসাথে নিব, কারণ আমাদের 2টা সপ্তাহে আমরা ক্লাস নিতে পারিনি, 2টা ক্লাস আমরা পিছিয়ে আছি, ক্লাস না হলে কভার করতে পারবো না। তোমরা এখানে পড়ে নিবা যে হাইপোথ্যালামাস কি ধরনের রেসপন্স করে, খুবই সহজ করে লেখা আছে। যদি না বুঝো তখন বলবা, তখন আমি তোমাদেরকে এটা আবার পড়াবো। সাধারণত হচ্ছে কর্টিসল এবং হচ্ছে এন্ডোকর্টিকোট্রপিক হরমোন ইজ ইনভলভ উইথ রিটেনশন অফ সোডিয়াম এন্ড ক্লোরিন এন্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম। বডির মধ্যে যে তাদের কিছু মিনারেলস থাকে, তারা সেগুলো হচ্ছে কোন কোন গ্ল্যান্ডের মাধ্যমে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে, সেখানে এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে। এই পার্টটা তোমরা পড়বা, অ্যাডাপটেশন অফ অ্যানিমেল ইন গ্যাস, এটা পড়বা। পড়ার পরে হচ্ছে কোথাও যদি না বোঝো আমাকে বলবা, ঠিক আছে? আমি তাহলে এটা শেয়ারিং স্টপ করলাম। দেন হচ্ছে নেক্সট আরেকটা লেকচার আমি চলে যাচ্ছি আজকে। খুব সহজ, অত কঠিন কিছু না। আজকে নোট দিয়ে দেবো, তোমরা একটু পড়বা, পড়ার পর যদি না বুঝো আমাকে বলবা, তখন আমরা আবার করবো। স্ট্রেস এবং স্ট্রেসর্স আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি। স্ট্রেস এবং স্ট্রেসর্স খুব বেশি বলা কিছু নাই। স্ট্রেস কি জিনিসগুলা, সাধারণত আমরা যে স্ট্রেসকে ডিফাইন করি, যে বডিকে যখন হচ্ছে স্ট্রেস ডিফাইন, স্ট্রেস ইজ এ সাম অফ অল physiological response by which an animal tries to maintain or re-establish a normal metabolism in the face of a physical or কেমিক্যাল ফোর্স। তাহলে কি হচ্ছে, কতগুলা হচ্ছে সাম অফ ফিজিওলজিক্যাল রেসপন্স, বডির ফিজিওলজিক্যাল রেসপন্স করে কতগুলো ফ্যাক্টর বা প্যারামিটার, সেইগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত কি অ্যানিমাল চেষ্টা করে ওই ফিজিওলজিক্যাল স্ট্রেসগুলোর বিরুদ্ধে নিজেদেরকে হচ্ছে নর্মাল কন্ডিশনে রাখার জন্য, এইগুলোকে বলা হচ্ছে, এই সিচুয়েশনটা, এইগুলো না, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ইজ ইউর বডি রিঅ্যাকশন টু দ্য ডিমান্ড অফ দি ওয়ার্ল্ড। Stressors are event or condition in your surrounding that may trigger stress। তার মানে স্ট্রেস কাকে বলতেছে, যে অ্যাবনর্মাল যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে এনভায়রনমেন্টের ভিতরে, সেই অ্যাবনর্মাল সিচুয়েশনটাকে বলা হচ্ছে স্ট্রেস। আর স্ট্রেসের হচ্ছে যে ফ্যাক্টর অথবা প্যারামিটারগুলো অথবা ইভেন্টসগুলো হচ্ছে স্ট্রেসের তৈরি করতেছে, ওই ফ্যাক্টর বা প্যারামিটার অথবা ওই ইভেন্টসগুলোকে বলা হচ্ছে স্ট্রেসর্স। Stressors can represent either the immediate cause of decreasing ecological status। স্ট্রেসর্স কি করতেছে, ওই সময় যে ধরনের ইকোলজিক্যাল, যে নর্মাল ইকোলজিক্যাল স্ট্যান্ডার্ড থাকে, স্টেজ থাকে, অথবা হচ্ছে অপটিমাম যে ইকোলজিক্যাল স্ট্যাটাস, একটা অ্যানিমেলকে বা সার্ভাইভ করার জন্য একটা হচ্ছে নির্দিষ্ট অপটিমাম কন্ডিশনের প্রয়োজন হয়, যখন ওই অপটিমাম ইকোলজিক্যাল স্ট্যাটাসটাকে হচ্ছে ডিক্রিজ করে, স্ট্রেস সাধারণত হচ্ছে কি লিভিং কন্ডিশনটাকে ডিক্রিজ করে, ওই কন্ডিশন, ওই ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে, যে ফ্যাক্টরগুলো ওই ইকোলজিক্যাল স্ট্যাটাসকে ডিক্রিজ করার জন্য দায়ী থাকে, সেগুলোকে বলা হচ্ছে স্ট্রেসর্স। সেই ফ্যাক্টরগুলোকে সাধারণত হচ্ছে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, কেমিক্যাল স্ট্রেসর্স, ফিজিক্যাল স্ট্রেসর্স, বায়োলজিক্যাল স্ট্রেসর্স, ফিজিওলজিক্যাল স্ট্রেসর্স এবং হচ্ছে প্রসিডিউরাল ফ্যাক্টরস। আমরা এই কয়টা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। এখন হচ্ছে কেমিক্যাল স্ট্রেসর্স কোনগুলোকে বলবো আমরা, সাধারণত হচ্ছে কেমিক্যাল যে কম্পোনেন্টগুলো জড়িত থাকে, যে স্ট্রেসর্সগুলো, সেগুলো হচ্ছে কেমিক্যাল স্ট্রেসর্স। যেমন হচ্ছে নিউট্রিয়েন্ট ইনরিচমেন্ট, নিউট্রিয়েন্ট ইনরিচমেন্টে কি থাকতে পারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অথবা হচ্ছে মিনারেলস অথবা ভিটামিনস, এইসব থাকতে পারে নিউট্রিয়েন্ট ইনরিচমেন্টের ক্ষেত্রে। পলিউশন অফ টক্সিনস, বিভিন্ন রকমের টক্সিন থাকতে পারে, মাইক্রোপ্লাস্টিক, ডিটারজেন্ট, মেডিসিন, মেটালস, সবগুলোই হচ্ছে রিলেটেড টু কেমিক্যালস। যদি এই ধরনের কেমিক্যালস বা এই ধরনের পলিউটেন্ট গুলো যদি কোনো এনভায়রনমেন্টে থাকে, সেগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল স্ট্রেসর্স। ডিপোজিশন অফ নাইট্রোজেন কম্পাউন্ডস, পেস্টিসাইডস, মেটালস এন্ড আদার পলিউটেন্টস, এগুলোকে বলা হচ্ছে স্ট্রেসর্স। দি ডিফিশিয়েন্সি অফ মেটালস, সালফাইড মিনারেলস, ডিজলভ সলিডস এন্ড সল্টস এন্ড মাইন্স, এগুলো সবগুলোই
কেমিক্যালসের সাথে জড়িত। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, লেক অফ অক্সিজেন হতে পারে, পিএইচ ইমব্যালেন্স হতে পারে, অথবা হচ্ছে কি হতে পারে অ্যামোনিয়া, আমি আর কিছু সবগুলো এখানে লেখা হয় নাই, অ্যামোনিয়ার যদি ইমব্যালেন্স হয় অথবা হচ্ছে নাইট্রেটের যদি ইমব্যালেন্স হয় সেগুলোকে বলা হচ্ছে স্ট্রেসার্স। আর ফিজিক্যাল স্ট্রেসার্স কিগুলো? সবচেয়ে বড় ফিজিক্যাল স্ট্রেসার যেটা হচ্ছে ফিশের ক্ষেত্রে, যেটা ফিশ পয়কিলোথার্মিক অ্যানিমালস আমরা জানি, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল স্ট্রেসার্স। দেন আরো কি আছে? লাইট হতে পারে, লাইটের সাথে হচ্ছে টেম্পারেচার একটা সম্পর্ক থাকে। লাইট যদি ইনক্রিজ করে তাহলে কি হচ্ছে টেম্পারেচার বাড়বে। সাধারণত হচ্ছে সামার সিজনে কি হয়, ওয়াটার টেম্পারেচার বেড়ে যায়, আর উইন্টার সিজনে হচ্ছে কমে যায়। যদি থোমাস কমে যায় তাহলেও সমস্যা, আবার যদি থোমাস বেড়ে যায় সেটাও সমস্যা। এই টেম্পারেচার বেড়ে গেলে কি হতে পারে? একেবারে মাছের সরাসরি হেমোলাইসিস। হেমোলাইসিস মানে কি? ব্লাড সেল, যেটা রেড ব্লাড সেল গুলা ভেঙে যেতে পারে। এক্সেস অফ হিট, এটাও টেম্পারেচার সাথে জড়িত। কি হতে পারে? এক্সেস অফ হিট হলে হচ্ছে ব্লাড ভেসেল ব্রেকডাউন হতে পারে অন দি বডি সারফেস, হেমোরেজিক ভিজিবল, মানে বডির যে হেমোরেজ হবে, কি সেল ভেঙে যে ব্লাড এসকেপ হয়ে যাবে সেল থেকে, সেটাকে বলা হচ্ছে হেমোরেজ, হেমোরেজিক ভিজিবল দেখা যাবে। পলিউশন এখানে দেখাও, পলিউশন কিন্তু কেমিক্যাল ফ্যাক্টরের ভিতরেও ছিল, আবার হচ্ছে পলিউশন কিন্তু ফিজিক্যাল ফ্যাক্টরের ভিতরেও থাকতে পারে। পলিউশন কিন্তু ফিজিক্যাল ফ্যাক্টরেও হয়, যখন হচ্ছে হিটটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পলিউশনই হতে পলিউশন, অথবা হচ্ছে টার্বিডিটি, এটাও কিন্তু একটা পলিউশন। affects nervous system, physiological difficulties and ultimately death. Then turbidity যেটা বললাম, turbidity হচ্ছে one kind of pollution. Space যেটা হচ্ছে স্টকিং ডেন্সিটি আমরা যেটা বলি, স্পেসটা মানে কি? দুইটা মাছ বা চারটা মাছ পাশাপাশি বসবাস করতেছে, তাদের মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে, কতটুকু দূরত্ব আছে, সেটা হচ্ছে স্পেস। এরাও হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশন তৈরি করতে পারে। দেন হচ্ছে বায়োলজিক্যাল স্ট্রেসর্স। বায়োলজিক্যাল হচ্ছে যে প্যাথোজেন, কি প্যাথোজেনগুলো হচ্ছে বায়োলজিক্যাল ইনভেসিভ স্পেসিস। ইনভেসিভ স্পেসিস কোনগুলো? কাকে বলে? প্রেডিটর গুলো। নো, ইনভেসিভ স্পেসিস হচ্ছে এলিয়েন স্পেসিস অথবা হচ্ছে এক্সোটিক স্পেসিস। ইনভেসিভ স্পেসিস নতুন ইন করলো কোন একটা এনভায়রনমেন্টে, ইকোলজির মধ্যে, ইনভেসিভ স্পেসিস বলে, এলিয়েন স্পেসিস বলে হচ্ছে, অথবা হচ্ছে এক্সোটিক স্পেসিস বলতে পারে। তারাও হচ্ছে কি মাছের জন্য হচ্ছে, অথবা হচ্ছে কি হয় অনেক সময় ইনভেসিভ স্পেসিস গুলো হচ্ছে নতুন রোগ তৈরি করে নিয়ে আসে, এক কান্ট্রি থেকে যখন আরেক কান্ট্রিতে প্রবেশ করে তখন হচ্ছে নতুন ডিজিজ বহন করে নিয়ে যায়। টক্সিক আলগাল ব্লোম, যদি হচ্ছে কোন একটা এনভায়রনমেন্টে থোমাস টক্সিক আলগাল এলজি হয়, তারা কি হয় একটা টক্সিক ব্লুম তৈরি করে, যেটা হচ্ছে ফিশের জন্য ক্ষতিকর, অথবা ডিজিজ তৈরিতে হেল্প করতে পারে। দেন হচ্ছে প্রেজেন্স অফ প্রিডেটরস। দেন প্রসিডিউরাল স্ট্রেসর্স কি কি? প্রসিডিউরালস হচ্ছে ভেরি হাই স্টকিং ডেন্সিটি, যেটা হচ্ছে আমরা প্রসিডিউরাল স্ট্রেসর্স মানে কি? আমরা যখন ফিশ কালচার করতে যাই, আমাদের কোনো কিছু কাজ করতে হয়, সেই কাজগুলোকে বলা হচ্ছে প্রসিডিউরাল স্ট্রেসর। যেমন হচ্ছে কি নেটিং করে মাছের স্বাস্থ্য চেক করতে যাই, হ্যান্ডলিং করি, মাছকে যখন ধরতে যাই তখন আমরা হ্যান্ডলিং করি, অথবা হচ্ছে মাছের পোনা যখন রিলিজ করি, কি হ্যাচারি থেকে আমরা নিয়ে যাই হচ্ছে নার্সারি পন্ডে, নার্সারি পন্ড থেকে নিয়ে যাই হচ্ছে গ্রোয়িং পন্ডে। এই যে স্ট্রেস বাই স্ট্রেস আমরা মাছ কি করি, তখন কি মাছ ধরতে হয়, এটা হচ্ছে হ্যান্ডলিং স্ট্রেস। তাহলে ট্রান্সপোর্টেশন, গাড়িতে করে ওঠানামা করা হয়, এখানে একটা ট্রান্সপোর্টেশন স্ট্রেস হয়। যেমন হচ্ছে মেকানিক্যাল ইনজুরি, মাছকে যদি ধরতে যায় নেট দিয়ে, দেখা যাচ্ছে নেটের ঘষা লাগতেছে, অথবা আমার হাতের ঘষা লাগতেছে, অথবা হচ্ছে মাছকে আমরা কি ধরতে যায় যে কি ওরা যখন ঝাপাঝাপি করছে, লাফালাফি করছে, তখন ওরা নিজেরা ইনজুর্ড হয়, এগুলোকে বলা হচ্ছে প্রসিডিউরাল। প্রসিডিউরাল স্ট্রেসেস হচ্ছে মাছকে আমরা কালচার করতে যায়, আমাদের কালচারের সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটিস হয়, সেই অ্যাক্টিভিটিস গুলাকে বলা হচ্ছে প্রসিডিউরাল স্ট্রেসার্স। আর ফিজিওলজিক্যাল স্ট্রেসার্স হচ্ছে বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। ফিজিওলজিক্যাল স্ট্রেসার গুলো এখানে লেখা হয়নি, কিন্তু ফিজিওলজিক্যাল স্ট্রেসার্স আছে, সেগুলো কি হচ্ছে বডি ফিশের যে বডির মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে কি পিটুইটারি গ্ল্যান্ড অথবা থাইরয়েড গ্ল্যান্ডের যে ইমব্যালেন্স হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল স্ট্রেস। অথবা হচ্ছে কি মাছে খাওয়ানো হয়েছে নিউট্রিয়েন্ট, কিন্তু কোনো কারণে সেই নিউট্রিয়েন্ট ওরা ঠিক মতো অ্যাবজর্ব করতে পারতেছে না, তখন হচ্ছে বডির মধ্যে একটা হচ্ছে আনস্টেবল নিউট্রিশনাল ইমব্যালেন্স তৈরি হবে, এটা হচ্ছে physiological stressors. Inflammatory response in response to stress. Inflammatory response may be defined as a series of changes that take place following injury. Inflammatory response মানে কি? বডির মধ্যে যখন হচ্ছে ইনজুরি হবে, এই ইনজুরির ফলে হচ্ছে বডির ভিতরে এক ধরনের হচ্ছে কি বলবো টিস্যু ড্যামেজ যেটা হয়, নেক্রোসিস হয় অথবা হেমোরেজ হয়,
এগুলোই হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স ইন রেসপন্স টু স্ট্রেস। ইনফ্লামেশন হলে বডির ভিতরে কিছু চেঞ্জ হবে, সেই চেঞ্জগুলোকে বলা হচ্ছে বডি টিস্যুগুলো যে ইফেক্টেড হচ্ছে ইনফেক্টেড হচ্ছে সেগুলোই হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স ইন রেসপন্স টু স্ট্রেস। এই হচ্ছে মোটামুটি আজকে লেকচার। আমি 20 মিনিট আগে শেষ করছি, আমার একটু অন্য কাজ আছে এজন্য। ঠিক আছে, তোমাদের ক্লাস আমি আজকে এটুকুই। কারো কোনো কিছু বলার থাকলে বলো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। ম্যাম ওই যে ফার্স্টের দিন সেকেন্ড ক্লাসে যে পড়াশোনা এপিডেমিক আর এন্ডেমিক এই দুইটার পার্থক্যটা আরেকবার একটু বললে ভালো। ম্যাম পড়তে গিয়ে গুলায় ফেলছি। প্যান্ডেমিক আর কি? ম্যাম এন্ডেমিক আর এপিডেমিক। প্যান্ডেমিক আর এপিডেমিক কে বলবা তোমাদের মধ্যে থেকে? কেউ বলো একজন। ম্যাম প্যান্ডেমিক না, এন্ডেমিক আর এপিডেমিক। তো আচ্ছা এপিডেমিক আর এটা হচ্ছে এন্ডেমিক। আচ্ছা তোমাদের মধ্যে কে বলবা একটু বলো তো, শীতে কি পড়ছো? ম্যাম এপিডেমিক আর এন্ডেমিক। হ্যাঁ ম্যাম এন্ডেমিক হচ্ছে যে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে রোগটা সীমাবদ্ধ থাকে তাকে এন্ডেমিক বলে, আর এপিডেমিক হচ্ছে কোনো রোগ যদি তীব্রভাবে ছড়িয়ে পড়ে কোনো একটা পরিবেশের মধ্যে সেটাকে এপিডেমিক। ফারিয়ানাকে জিজ্ঞেস করছিলে, বুঝতে পারছো? জি ম্যাম। আরো একজনকে, আরো কে বলতে পারবা? আরো ফারিয়া যদি সিনথিয়া যেভাবে বলেছে ঠিক আছে, সিনথিয়াটা ফারিয়া বুঝতে পারছে। আরো কেউ বলতে পারবা নাকি আরো ভালো করে? আরো একজন বলো। এপিডেমিক হতে পারে একটা বা দুইটা কান্ট্রিতে বা হাফ অফ দ্য ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়তে পারে, বাট সেটা পুরো ওয়ার্ল্ড কখনো হবে না। পুরো ওয়ার্ল্ড হলে সেটা হচ্ছে প্যান্ডেমিক হবে। হ্যাঁ, আর এন্ডেমিক আরটা হচ্ছে কি বলো? এপিডেমিক। এপিডেমিকটা কি হবে? এপিডেমিকই ম্যাম হচ্ছে এক দুইটা কান্ট্রি বা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে, বা সেটা হাফ অফ দ্য ওয়ার্ল্ডে হ্যাঁ হতে হ্যাঁ, পারে, বাট পুরো ওয়ার্ল্ড এর ক্ষেত্রে হবে এটা না। হচ্ছে এন্ডেমিক। একেবারে এন্ডেমিক এন্ডেমিক হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে হবে, যেটা বাইরে একটা যাবে। বা দুইটা কান্ট্রির ভিতরে বা একটা বা দুইটা ডিস্ট্রিক্টে হতে পারে, শুধু কান্ট্রি না, একটা দুইটা ডিস্ট্রিক্টে হতে পারে। মানে হচ্ছে তোমার এন্ডেমিকটা হচ্ছে ইপিডেমিকের মধ্যে পার্থক্য হচ্ছে ইপিডেমিকটা একটু ব্রড আকারে কম্পেয়ার টু হচ্ছে এন্ডেমিক। আর এন্ডেমিক মানে কি? এন্ডেমিক হচ্ছে নিজেদের মধ্যেই হয় জিনিসটা সাধারণত, আর এন্ডেমিক যেটা হচ্ছে নিজেদের মধ্যে হয়, আর হচ্ছে এপিডেমিক যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে না, এটা হতে পারে বাইরে থেকে কেউ রোগটা নিয়ে আসলো তোমার ভিতরে, সেটা হচ্ছে এপিডেমিক হতে পারে। ঠিক আছে ফারিয়া, বুঝতে পারছো? আমার মনে হয় একটু পড়বা, যদি বুঝতে না পারো একটু গুগলে সার্চ করবা, আরো দেখবে ক্লিয়ার করে গুগলের ভিতরে। আমি তো সবকিছু নোটে তোমাদের তুলে দিতে পারি না, যদি তুমি সার্চ দাও তিনটার ভিতরে এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, তিনটার ভিতরে সুন্দর পার্থক্য চলে আসে। জি ম্যাম, থ্যাংক ইউ। ভালো করে পড়ে নিও। তো ঠিক আছে, আরো কারো কোনো কিছু বলার আছে? নাই? তাহলে আমি একটু শেষ করি, আমার একটু জরুরি কাজ আছে। তোমাদের কালকে ক্লাসটা কালকে কি 11:30টায় ক্লাস না? কালকে 11:30টায় ক্লাসটা হবে তোমাদের। আমি এখানে শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।